স্বাগত বাংলাদেশ এখনে। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। বিচারক অপসারণ ও দিনের অন্যান্য প্রধান খবর নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবির এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই একটু দেখে নেব গতকালের শিরোনামগুলো। হাইকোর্টের অতিরিক্ত বিচারক শাহিদুর রহমানকে অপসারণে রাষ্ট্রপতির আদেশ বহাল, অভিযোগ আসামির কাছ থেকে ঘুষ গ্রহণের। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন কাঠামো পর্যালোচনার উদ্যোগ, মুহিতের নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি কাজ শুরু করবে অক্টোবরে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী ইরান, পরমাণু ইস্যুতে 6 বিশ্ব শক্তির সঙ্গে তেহরানের চুক্তিতে শেখ হাসিনার সমর্থন। কোরবানির পশু মোটাতাজা করায় ক্ষতিকর উপাদান ব্যবহারের অভিযোগ, ঢাকায় পশু কোরবানির জন্য 531টি জায়গা নির্ধারণ। শুনছিলেন শিরোনামগুলো। আমরা একটু এবার আলোচনায় আসতে চাই। সাম্প্রতিক সময়ে বিচার বিভাগে খুব আলোচনায় আছে। আপনারা জানেন যে গতকাল আপিল বিভাগে একজন বিচারককে অপসারণের এটি বহাল রেখেছে আপিল বিভাগ। এটি করতে আসলে লেগেছে 10 বছর। একজন বিচারকের বিষয়ে সিদ্ধান্ত নিতে যদি 10 বছর লাগে, সাধারণ মানুষের ব্যাপারটা তো আপনার জানেনই, এত দীর্ঘসূত্রিতা কেন? বোরহান কবির, 10 বছর লাগলেও শেষ পর্যন্ত তো হয়েছে, এবং আমি মনে করি যে রায়টা দিয়েছে আপিল বিভাগ এটা একটা ঐতিহাসিক রায়। কারণ আপনি জানেন যে একটা রাষ্ট্রের 3টা কাঠামো থাকে: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এবং এই 3টার ভারসাম্য যেমন দরকার এবং 3টারই জবাবদিহিতা দরকার। আমরা দেখি যে সংসদের একটা জবাবদিহিতার ব্যাপার আছে, শাসন বিভাগের জবাবদিহিতা হয়, গণমাধ্যম করে, কিন্তু বিচার বিভাগের ব্যাপারে একটা স্পর্শকাতর ব্যাপার যে সংবাদপত্র কতটুকু পর্যন্ত বিচার বিভাগের সমালোচনা করতে পারবে, কতটুকু করা যাবে না, কোনটা সাবজুডিস, কোনটাতে কন্টেম্প্ট অফ কোর্ট হবে, ইত্যাদি নানা বিষয়। কিন্তু গণতন্ত্রের বিকাশমান ধারা যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে হবে যে বিচার বিভাগকে জবাবদিহিতা আনতে হবে। কারণ বিচার বিভাগের মূল কথা হলো যে শুধু বিচার করলেই হবে না, বিচারটা ন্যায় বিচার হয়েছে এটা প্রতীয়মান হতে হবে। এটা কি শুধুই জবাবদিহিতার বিষয় নাকি এর সঙ্গে আনুষঙ্গিক আরো অনেকগুলো বিষয় যুক্ত আছে? জ্যোতির্ময় বড়ুয়া, জবাবদিহিতাটা তো একটা প্রাইম ফ্যাক্টর অবশ্যই। আর বিচার বিভাগ বোধহয় নিজেরাও চান যে এই সেলফ স্ক্রুটিনির ব্যবস্থাটা থাকুক। বিচার বিভাগ থেকেও কখনো কিন্তু এই দাবি কখনোই তোলা হয়নি বা এই প্রসঙ্গ আমরা কখনোই শুনিনি যে বিচারকদের অপসারণ বা অভিশংসনের কোনো রকমের ব্যবস্থা থাকবে না। এই ধরনের কোনো যুক্তি কিন্তু কেউ কখনো দেননি। না, যেই আইনটি সংসদে করা হয়, পাস করার একটা উদ্যোগ আপনার আইনমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন 2-3 সপ্তাহের মধ্যে হবে, ওইটাও কিন্তু বেশিরভাগ আইন বিচার বিভাগ সংশ্লিষ্ট অনেকেই কিন্তু তার বিরোধিতা করেছেন, কারণ ওটি থাকছে নির্বাহী বিভাগের হাতে। হ্যাঁ, সেটি অন্য প্রেক্ষিক, সেটা একটু আলাদাভাবে একটু আলোচনা করা দরকার। যেভাবে অভিশংসনের ক্ষমতাটি এখন সংসদের হাতে এসছে, সেটা আসলে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির ব্যাপারটাকেই অনেকটা ঝাপসা করে তুলছে। আবার আপনি যদি দেখেন, আমি খুব স্পষ্টভাবে যদি বলি, আপনি এখন 16th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বিচারকদের অপসারণের ক্ষমতা, অভিশংসন বা ইমপিচমেন্ট আমরা যেটা বলতাম, সেই ব্যাপারটা কিন্তু আর থাকলো না। অপসারণের ক্ষমতা। আর সংবিধানে সংশোধনের মধ্যে ওয়ার্ডিংটা এভাবে দেওয়া হয়েছে যে তাদের টেনিওরটা কীরকম হবে, বিচারকদের মেয়াদকাল, বিচারক হিসেবে দায়িত্ব পালন করার মেয়াদকাল। সেখানে 96-এর সাব আর্টিকেল 2-তে বলা হচ্ছে যে সেটা 2/3 মেজরিটির মাধ্যমে সাংসদদের হাতে সেই ক্ষমতাটা চলে গেল, যেটা 72-এর সংবিধানে ছিল। তো এইটাতে যেটা হবে, এখন আমি যদি খুব পরিষ্কারভাবে আবারও বলি যে আপনি দেখবেন আমাদের অনেক সংসদ সদস্য যারা কিন্তু আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেন আদালতে। এখন আপনি যে আদালতের কাছে গিয়ে হুজুর আদালত বলে যাকে আপনি বিচার প্রার্থনা করছেন, আপনিই কিন্তু আবার পরোক্ষভাবে সেই বিচারকের বিরুদ্ধে বিচারকের আসনে বসছেন। কিভাবে সম্ভব সেটি? অসংখ্য আমাদের এই পর্যন্ত নজির আছে। আগের গভর্নমেন্টও এরকম ছিল, যারা একাধারে মন্ত্রী, একাধারে এমপি, আবার গিয়ে ঠিকই কোর্টে গিয়ে আবার আইনজীবী হিসেবে প্র্যাকটিসও করছেন। এই যে এক ধরনের দ্বিচারিতাগুলো আছে, এই জায়গাগুলো আরো অনেক বেশি স্পষ্ট হওয়া দরকার। এখানে এই আইনটি হওয়ার পর না, আমি এটার ব্যাপারে একটা একদম সুস্পষ্টভাবে দ্বিমত পোষণ করতে চাই। কারণ হলো, আমি আইনজীবী হিসেবে যখন যাচ্ছি সেটা আমার আলাদা পরিচয়, কিন্তু সংসদ কিন্তু সার্বভৌম। আমাদের কনস্টিটিউশন সংসদকে সার্বভৌম করেছে, এবং সংসদই হলো জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায়। আপনি ভারতের ইয়েতেও কিন্তু জুডিশিয়ালকে ইমপিচ করা যায় বাই পার্লামেন্ট, তাই না? আপনি আমেরিকায় যদি দেখেন, আমেরিকায় কিন্তু জুডিশিয়ারি ইলেক্টেড হয় বাই দ্য কংগ্রেস।
সো এটা গণতন্ত্র যদি আপনি মানেন এবং জনগণকে যদি আপনি জনগণের ক্ষমতায়নে যদি বিশ্বাস করেন এবং জনগণের সার্বভৌমত্বে যদি বিশ্বাস করেন, তাহলে আপনাকে সংসদীয় গণতন্ত্রের সংসদের সার্বভৌমত্ব স্বীকার করতে হবে। আমি মুচি হলাম, মুচি হয়ে যদি সংসদে আসি, তার মানে আমি মুচি হয়ে আমি আরেকজনকে স্যার বলছি, সেজন্য আমি তাকে আর ইয়ে করতে পারবো না, আমি সংসদে আমার অধিকার রক্ষা করতে পারবো না। সংসদ কিন্তু ইমিউন করা হয়েছে এবং সংসদে কথা বলার জন্য যে দায়বদ্ধতার সেটা কিন্তু দায়মোচন করা হয়েছে। কাজেই আমরা যদি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করি, আইন যেটা করা হয়েছে ইমপিচমেন্টের আইন, সেই আইনের ভিতরে সংসদে আসবে, এটা নিয়ে আলাপ আলোচনা হবে এবং আমরা মনে করি যে এটা সংসদীয় কমিটিতে আলোচনা হবে, বিভিন্ন মতামত আসতে পারে, এটা কোনো চূড়ান্ত বিষয় না। কিন্তু আপনি যদি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করেন, জনগণের সার্বভৌমত্বে বিশ্বাস করেন, তাহলে অবশ্যই বিচারপতিদেরকে একটা আমব্রেলার নিচে আসতে হবে। কিন্তু সেটা তো আসলে আইনজীবীরা মানতে রাজি না। সেটা আসলে উনি যেটা বলছেন এখানে একটা বেসিক অন্য প্রবলেমকে উনি অ্যাড্রেস করতে ভুল করছেন। সেটা হচ্ছে আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, স্বার্থের যে দ্বন্দ্বের ব্যাপারটা আছে। আপনি যখন বিচারক হিসেবে কাজ করছেন একটা জায়গায়, যার বিচার করবার জন্য ক্ষমতাপ্রাপ্ত, আপনি একটা পর্যায়ে গিয়ে তার কাছে আবার আপনি বিচার চাচ্ছেন, যার কাছে গিয়ে বিচার চাচ্ছেন তার অসদাচরণ বা তার কোনো ত্রুটি বিচ্যুতির জন্য বিচার করার ক্ষমতা থাকছে আপনার উপরে। এখন যে বিচারকের সামনে আপনি যাচ্ছেন তার কাছে যখন আপনি অন্য কোনো একটা বিষয় নিয়ে বিচার প্রার্থনা করছেন, সেখানে তো এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হচ্ছে। বিচারক কিভাবে নিচ্ছেন বিষয়টাকে, যে আমার সামনে যিনি এখন প্রেজেন্ট করছেন যে কেসটা, তিনি তো পরোক্ষভাবে আমারই বিচারক, কিভাবে সম্ভব এটা? এই জায়গাটা এই বিষয়গুলো আরো স্পষ্ট হওয়া প্রয়োজন। যে আমি বলছি না যে উনি যেটা বলছেন সংসদের হাতে যে ক্ষমতা যাওয়া উচিত, সেটা কিভাবে যাবে সেটা আরো অনেক বেশি ডিফাইন হওয়া উচিত। এটা গত বছরে এরকম এই ক্ষমতাটা নিয়ে 16 অ্যামেন্ডমেন্ট আসার পরেও এখনো পর্যন্ত কিন্তু কোনো আইন আমরা পাইনি। এর মধ্যে কিন্তু অনেকগুলো জটিলতা হয়েছে। এর মধ্যে আমরা দেখেছি প্রধান বিচারপতির অপসারণের জন্য আমাদের প্রেসিডেন্টের কাছে চিঠি গেছে, কিন্তু বস্তুত আমাদের তো কোনো আইন এই মুহূর্তে নেই। সংসদ করবে, কিভাবে করবে সেটাও কিন্তু ওই সংশোধনের মধ্যে বলা আছে যে তারা আইন প্রণয়ন করবে। কোন আইন কিন্তু হবে বলছেন আপনারা, আসলে বিচার বিভাগ কোন অবস্থানে গিয়েছে এই প্রশ্নটি কিন্তু উঠছে আপনার যখন প্রধান বিচারপতিকে অপসারণ সংক্রান্ত এই চিঠিটি আরেকজন বিচারপতি আসলে দিলেন। ফলে এই বিষয়টা আইনাঙ্গনে কিভাবে আলোচিত হচ্ছে, সেই সঙ্গে আজ আপনার বৃহস্পতিবার দিন শামসুদ্দিন চৌধুরী অবসরে যাচ্ছেন, কোনো বেতন ভাতা ছাড়াই এই প্রথম কোনো বিচারক যাচ্ছেন। ফলে এই বিষয়গুলি নিয়ে আমরা আরো আলোচনা করব। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আপনারা বলছিলেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে আসলে জবাবদিহিতার অনেক জায়গায় ব্যাহত হচ্ছে, এবং বলছিলাম যে প্রধান বিচারপতিকে অপসারণের জন্য একটা চিঠি আসলে রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে। বিষয়টা কি সামগ্রিকভাবে সবার জন্য অনেকখানি বিব্রতকর নয়? আমি তো এটা বিব্রতকর বলবো না, কারণ আপনি যদি ডেমোক্রেসি এগিয়ে নিতে চান তাহলে পরে জবাবদিহিতার ব্যাপারটা আসতে হবে, এবং জবাবদিহিতার ব্যাপারটা আসতে গেলে এই সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো পাদপ্রদীপে আসবে, বিতর্ক হবে, আলোচনা হবে। এই বিষয়গুলো আগে গোপন রাখা হতো, আগে যে এই কনফ্লিক্টগুলো হতো না, আগে যে এই ধরনের বচসা হতো না, বিচারপতিদের মধ্যে মনোমালিন্য হতো না, বেঞ্চ নিয়ে হতো না তা না, কিন্তু এটা প্রকাশ্যে আসছে। আমি মনে করি না যে আমি ইতিবাচকভাবে দেখতে চাই বিষয়টাকে। আমি মনে করি যে এটার মাধ্যমেও একটা ভালো জিনিস বেরিয়ে আসবে, যেটা হলো বিচারপতিরা সতর্ক হবেন, তারাও চিন্তা করবেন যে এখন মিডিয়া অনেক হয়ে গেছে, যে কোনো জিনিস সামনে চলে আসে, কাজে এই বিষয়গুলোকে দেখতে হবে। এখন গতকাল কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বিচারপতি শামসুদ্দিনের পদক্ষেপ বিচার বিভাগের উপর আঘাত। হঠাৎ করে বিএনপি কেন আসলে এই ধরনের একটা অবস্থান নিচ্ছে, এর কোনো ব্যাখ্যা কি আছে? এটা আসলে পলিটিক্যাল, ওনাদের কি চিন্তা থেকে ওনারা করছেন জানি না, কিন্তু আইনজীবী হিসেবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিত, আমাদের জন্য, সবার জন্য এম্বারাসিং। কারণ বিচার বিভাগের যে জায়গাটা থাকা উচিত সেটা হচ্ছে সবার জন্যই একটা শেষ ভরসার স্থান। কিন্তু বিচার বিভাগকে আসলে ধীরে ধীরে আমরা এই কন্ট্রোভার্সিতে নিয়ে গেছি, কিন্তু আমরা বলতে আমাদের সারা দেশের মানুষরাই, আমরা অনেকগুলো পলিটিক্যাল ডিসিশন আমরা কোর্টে নিয়ে গেছি, কোর্টের মাধ্যমেই আমরা করার চেষ্টা করেছি। আমরা সেটা খুব যদি খুব নিকট অতীতের কথাই যদি বলি, অনেকগুলো পলিটিক্যাল ডিসিশন, এই যে তত্ত্বাবধায়ক সরকারের পলিটিক্যাল সিদ্ধান্তটি আপনি কোর্টে নিতে হলো কেন? এখন কোর্ট তো আর নিজে থেকে যেচে কাজগুলো করেননি, আপনি কোর্টকে ব্যবহার করেছেন। তো কোর্টকে ধীরে ধীরে এরকম একটা পর্যায়ে নামিয়ে আনার পেছনে, এটার পেছনে যেমন পলিটিক্স কাজ করেছে, পলিটিসাইজ করেছেন, এবং আমাদের মধ্যেও তো পলিটিক্সটা এখন সর্বত্র সর্বগ্রাসী।
সব জায়গাতেই আমাদের সবচেয়ে সম্ভবত আইনাঙ্গনটাকেও বোধহয় আইনাঙ্গনই এভাবেই বেশি হচ্ছে। রাজনীতির প্রভাবটা সবচেয়ে বেশি নাকি? না, আমরা তো রাজনীতির মধ্যে বসবাস করি, কাজেই আইনাঙ্গনের রাজনীতি থাকবে না? আমরা না, তো সবচেয়ে বেশি এটা ঐতিহ্যগত সব ভাবে জায়গায় রাজনীতি বেশি, আপনি গণমাধ্যমে তো রাজনীতি অনেক বেশি, কাজেই রাজনীতি থাকবেই। এবং সুপ্রিম কোর্ট বা অ্যাপিলেট ডিভিশন, আমাদের বাংলাদেশে সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন আমাদের সংবিধানের রক্ষা কবচ এবং তারা রক্ষক সংবিধানের। আপনি দেখবেন যে অনেকগুলো অষ্টম সংশোধনীর মামলার রায় আমাদের সুপ্রিম কোর্ট দিয়েছে। আপনি জানেন যে খবরের কাগজ যখন বন্ধ হয়েছিল স্বৈরাচারী এরশাদের আমলে, সেই খবরের কাগজ বন্ধের আদেশকে বিচারপতিরা এটা বাতিল করে দিয়েছিলেন এবং বিশেষ ক্ষমতা আইন কেন বাতিল হবে না। আমাদের সুপ্রিম কোর্টের অনেক ঐতিহাসিক ঐতিহ্য আছে এবং আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারের এটাও একটা ঐতিহাসিক রায় এবং পঞ্চম সংশোধনীর রায়। সো আমরা কিন্তু এগুচ্ছি, এই সমস্ত বিতর্ক, ক্রিয়া প্রতিক্রিয়া, মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু একটা সমাজ এগিয়ে যায়। এর মধ্যে আমি যেটা জ্যোতির্ময় বড়ুয়াকে প্রশ্ন রেখেছিলাম যে আসলে বিএনপি যে একটি অবস্থান নিচ্ছে এই বিচার বিভাগের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে, এটার কি কোনো অন্যরকম? না, এটা তো খুব পরিষ্কার যে বিচারপতি শামসুদ্দিন মানিক তার একটা অবস্থান তিনি বিচারপতি হিসেবে কিন্তু স্পষ্ট করেছেন এবং তার কি অবস্থানে স্পষ্ট করেছেন? যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে, তার রায়গুলো স্পষ্টতই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এবং মনে করা এবং আপনি জানেন যে যখন বিএনপি ক্ষমতা এসেছিল তখন তার নিয়োগ বাতিল করা হয়েছিল, তিনি সেটার বিরুদ্ধে রিট করেছিলেন, আবার রিট করে সিনিয়রিটি নিয়ে এসেছিলেন। সো বিএনপির সাথে তার যে দা কুডল সম্পর্ক এটা তো অনেক পুরনো। ব্যাপারটা কি একজন বিচারপতি সম্পর্কে এরকম করে কি আসলে বলা যায় যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে? আমার বোঝার জন্য বলছি। মুক্তিযুদ্ধের বিপক্ষের কেউ থাকবে কেন এই বাংলাদেশে? এটাই তো প্রথমে ডিসাইড হওয়া প্রয়োজন। মুক্তিযুদ্ধের বিপক্ষের কোনো লোক তো বাংলাদেশেই থাকা আছে উচিত তো, না। যদি বাংলাদেশে সে আছে তো। বিপক্ষে হয় তাহলে তার তো দেশের বাইরে অন্য দেশে পাঠিয়ে দেওয়া উচিত তাকে। এই জায়গাগুলো সেটি বোধহয় আরো যদি ডিফাইন হয়ে হওয়া থাকে, প্রয়োজন। প্রধান বিচারপতিকে তো ধরেই নেব আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, তাহলে কনফ্লিক্টটা পক্ষে। কোন জায়গাটাতে? না, প্রধান বিচারপতির সাথে তার যে বিরোধ, এটা একান্তই বিচার বিভাগের বিষয়, আমি এটা নিয়ে বলতে চাই না। তবে আমি যেটা মনে করি যে উনি যে বিষয়টা তুলেছেন, আমরা যেটুকু জানি বা সংবাদপত্র পত্রিকায় দেখেছি, সেটা হলো যে ওনার বেঞ্চ পরিবর্তন বা পেশাগত দ্বন্দ্ব, এই সমস্ত বিষয়টাই, সেটা তিনি প্রকাশ্য না করলেও পারতেন শামসুদ্দিন মানিক। যেটা প্রকাশ্য করাটা কতটুকু যুক্তিসঙ্গত হচ্ছে সেটা তিনি ভালো বলতে পারবেন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের যত জানালা খুলে দেব আমরা ততই ভালো। জানালা খুলতে খুলতে তো অনেক কিছুই সেখানে প্রবেশও করে। হ্যাঁ, অবশ্যই, তা অবশ্যই। সেই ক্ষেত্রে আসলে আপনারা যেটা বলছিলেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এবং অনেক সময় দেখা যায় যোগ্যতা অনুযায়ী নিয়োগ না পাওয়ার কারণে অনেক সময় কিন্তু দেখা যায় যে বিচার বিভাগের যে সমস্ত ভারসাম্য থাকে, যে সমস্ত আপনার বলা যায় যে একটা আস্থার জায়গাগুলি, সেইগুলি তো অনেক সময় আমরা বিঘ্নিত হতেও দেখি। এই জায়গাটা আর একটু পরিষ্কার করা দরকার। আপনি যে নিয়োগের ক্ষেত্রে যে যোগ্যতার কথা বলছেন, নিয়োগের যে যোগ্যতার কথা আমাদের সংবিধানে বলা আছে সেটা কিন্তু খুব পরিষ্কার। আপনি আইনজীবী হিসেবে 10 বছরের আপনার সুপ্রিম কোর্টে প্র্যাকটিসের অভিজ্ঞতা, অথবা আপনার জুডিশিয়ারিতে 10 বছরের অভিজ্ঞতা, অথবা অন্য যে কোনো অভিজ্ঞতা যেটি আসলে আপনি সুপ্রিম কোর্টের একজন বিচারক হিসেবে নিয়োগ পেতে পারেন। আমাদের বিচারক নিয়োগের জন্য যে আলাদা কোনো নীতিমালা বা বিধিমালা থাকবে সেরকম কিন্তু সুস্পষ্ট কোনো কিছু আমি এখনো যদি পর্যন্ত নেই। জাস্ট গত একবার সংসদে তোফায়েল আহমেদের একটা কোট আমি আসলে এখানে উল্লেখ করতে চাই। তিনি সংসদে বলেছিলেন যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর ভাইয়ের ছেলে জাফর নামে একজনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হলেও তারও আইনজীবী হিসেবে 10 বছর হয়নি বলে মনে করেন। মানে তোফায়েল আহমেদ এমনটা মন্তব্য করেছেন। সেক্ষেত্রে আপনি যেটা বললেন সংবিধানে আছে, তিনি সংসদে কিন্তু তোফায়েল আহমেদ এমন মন্তব্য করেছেন। আমি আসলে সম্পূর্ণ নিশ্চিত না ওনার আদৌ এরকম 10 বছর না হওয়া সংক্রান্ত বিষয়গুলো কতটা সত্যি আমার ব্যক্তিগতভাবে জানা নেই। যদি সেটা হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই সংবিধানে যে ক্রাইটেরিয়াগুলো কথা বলা আছে সেটি খুবই সিম্পল, এই কটা ক্রাইটেরিয়াই, অন্য কোনো ক্রাইটেরিয়ার কথা বলা নেই। কিন্তু আসলে এই 10 বছরের প্র্যাকটিসটাই একমাত্র মানদণ্ড হওয়া উচিত কিনা, না অন্যান্য অনেকগুলো বিষয় এখানে থাকা উচিত। আমরা তো এখন পর্যন্ত কোনো ধরনের কোনো রুলই ফ্রেম করতে পারলাম না যে একজন বিচারকের নিয়োগের ক্ষেত্রে কী কী স্ক্রুটিনি হওয়া উচিত, কী কী যোগ্যতা থাকা উচিত, সে নিয়ে তো সুনির্দিষ্ট কোনো আইন বিধিমালা কিছুই নেই আমাদের দেশে এখনো পর্যন্ত। এটা নিয়ে অনেকবার কথা হয়েছে, কথা শুনেছি আমরা, কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গায় আমরা দাঁড়াতে পারি। বলা হয়েছিল যে বিচার বিভাগ স্বাধীন হলে আসলে অনেক কিছুই নিশ্চিত করা যাবে, অথচ বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়েছে, স্বাধীন হয়েছে, কিন্তু মানে যেই কাঙ্ক্ষিত যেই কি বলা যায় এটাকে স্বাধীনতার কথা বলা হয়েছিল সেটি আসলে কত দূরে, এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো। নিচ্ছে একটা ছোট্ট বিরতি।
বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব জ্যোতির্ময় বড়ুয়া, বিচার বিভাগের স্বাধীনতা কত দূর? স্বাধীনতা বলতে আমরা তো কাগজে কলমে সত্যিকার অর্থে স্বাধীন, কিন্তু আমরা আসলে যদি দেখি আমাদের বিচারকদের নিয়োগ এবং বিচারকদের যে নিয়ন্ত্রণের সম্পূর্ণ ক্ষমতা সেটি আমাদের সুপ্রিম কোর্টের হাতে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বিচার বিভাগের যে সচিবালয় হওয়ার কথা, দীর্ঘদিনের যে দাবি, সেই সচিবালয় কিন্তু প্রতিষ্ঠা করা যায়নি। এই সচিবালয় যতদিন পর্যন্ত না আসলে আলাদা না হচ্ছে, বিচার বিভাগের জন্য আলাদা একটা সচিবালয়, ততদিন পর্যন্ত পুরোপুরি স্বাধীনভাবে ওনারা কাজ করতে পারছেন এটা কিন্তু বলা খুব মুশকিল হবে। আমরা কিছুদিন আগেও দেখেছি যে সচিবালয় হলে সেখানে কি কি জিনিস থাকবে? সচিবালয় হলে বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত যতগুলো কাজ, যেমন ধরেন আপনি এখন ঢাকা সেশন কোর্টে বা ডিস্ট্রিক্ট কোর্টে এখন ডিস্ট্রিক্ট জাজ বা সেশন জাজ নিয়োগ দেবেন, সেই প্রস্তাবনাটা কোত্থেকে আসে? কিছুদিন আগেও আমরা দেখেছি যে ঢাকার সেশন জাজ বা ডিস্ট্রিক্ট জাজ নিয়োগ নিয়ে কিন্তু কিছু জটিলতা হয়েছে। প্রস্তাবনা আসছে আইন মন্ত্রণালয় থেকে একরকম ভাবে, কিন্তু প্রধান বিচারপতি হয়তো সিলেক্ট করছেন অন্য আরেকজনকে। এই বিষয়গুলো কিন্তু এক ধরনের তারতম্য কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে হচ্ছেই, কিন্তু যেটা টোটাল বিষয়টা যদি বিচার বিভাগের সচিবালয়ের অধীনে থাকতো তাহলে এই প্রস্তাব করার বিষয়টা কিন্তু এই সচিবালয়ের এটা কি শুধুমাত্র এরকম আসলে এক ধরনের আইন কানুন কিংবা মনে করেন নিয়মের ব্যাপার, নাকি আসলে একটা মানসিকতা কিংবা রাজনৈতিক প্রক্রিয়ারও আসলে একটা ব্যাপার রয়েছে? রাজনৈতিক প্রক্রিয়ার ব্যাপার, মনস্তাত্ত্বিক ব্যাপার। স্বাধীনতার সম্বন্ধে আব্রাহাম লিঙ্কন সবচেয়ে ভালো কথা বলেছেন। স্বাধীনতা এমন একটা জিনিস যেটা সহজাতভাবে উদ্ভব হয়। এটা আপনাকে আমি একটা সুন্দর সচিবালয় বানিয়ে দিলাম, আপনাকে পেয়াদা পাইক পেয়াদা বরকন্দাজ দিলাম, আপনি স্বাধীন হয়ে গেলেন, এমনটা কিন্তু না। স্বাধীনতা কিন্তু হাতের মোয়ানা। কাজেই স্বাধীনতার ব্যাপারটাকে আপনার অর্জন করতে হয়। এবং আমরা মনে করি যে আমাদের যে বড় মাপের বিচারকরা ছিলেন বিভিন্ন সময় বাংলাদেশে, যারা ইতিহাসে অমরত্ব পেয়েছেন, এরকম লিজেন্ড বিচারপতিদের নেতৃত্বে তাদের এবং আমরা যে জায়গাটায় আমরা যাচ্ছি না বারবার করে, যে স্বাধীনতা আসতে হবে, যে আমাদের রাজনীতি থেকে বিচার বিভাগকে বিযুক্ত করতে হবে। আপনি যখন যে সরকার ক্ষমতা আসে তাদের লোকজনকে তারা বিচারক বানানোর জন্য তালিকা তৈরি করেন, এবং আপনি দেখেন যে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করবেন মহামান্য রাষ্ট্রপতি, কিন্তু তিনি রাষ্ট্রপতি কোনো পরামর্শ করেছেন কিনা এটা কিন্তু জানা যাবে না। কাজে আমরা যতক্ষণ পর্যন্ত সত্যিকারের পেশাদার এবং যারা বিচার হওয়ার যোগ্য, শুধু এই 10 বছর বা এই গাণিতিক হিসাব নিকাশ না করে যারা মেধাবী, যারা বিচারপতি হিসাবে বিচার বিভাগের আঙিনাকে উজ্জ্বল করতে পারে, এরকম লোকজনকে যতক্ষণ পর্যন্ত আমরা বিচারপতি হিসেবে না নিয়ে আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা যত স্বাধীনতার জন্য সচিবালয় বানাই, যত আইন কানুন করি না কেন, বিচারপতিদের মনস্তাত্ত্বিক যদি থাকে, যদি উনি মনে করেন যে আমি এই সরকার দ্বারা মনোনীত বিচারপতি, কাজে এই সরকারের বিপক্ষে কোনো আমি রায় দেব না, বা আমি ওই সরকারের দ্বারা মনোনীত হয়েছিলাম, কাজে এই সরকারের পক্ষে আমি কোনো রায় দেব না, এই মানসিকতার গণ্ডি থেকে যখন একজন বিচারপতি বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে যখন তিনি বিচার বিভাগের বিচারপতি হিসেবে, জনগণের বিচারপতি হিসেবে স্বাধীন সার্বভৌম মতামতটা ব্যক্ত করবেন, ন্যায় বিচার, আইনের শাসন এবং সংবিধান সুরক্ষার পক্ষে কাজ করবেন, তখন কিন্তু সচিবালয় থাকুক না থাকুক বিচার বিভাগ এমনি স্বাধীন হবে। কিন্তু একজন বিচারক কিংবা বিচারপতি তিনি তো ভিন গ্রহ থেকে এসে আসবেন না, তিনি তো আমাদেরই সমাজেরই কেউ না কেউ। তাইলে তার মনস্তাত্ত্বিক জগৎ আলাদা হবে কিভাবে? হয়তো মনস্তাত্ত্বিক জগৎ আলাদা হয়েছে। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যখন প্রধান বিচারপতি হলেন, তার আগে কিন্তু তিনি 8ম সংশোধনী রায় দিয়েছিলেন, এবং তখন স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদের আমলে এরকম একটা রায় দেওয়া হয়েছিল। তো হতে পারে। এবং আপনি জানেন যে জাস্টিস মুনেম যে শপথ নিতে অস্বীকৃতি করেছিলেন। সো মনস্তাত্ত্বিক ব্যাপারটা শুধুমাত্র এইরকম রাজনৈতিক আবহের বিরুদ্ধে যে জানায়, তিনি তো একজন বড় মাপের মানুষ, তিনি তো একজন মহর্ষি। কাজেই প্রতিকূলতা, প্রতিবন্ধকতা, বাধা বিপত্তি উপেক্ষা করে যিনি আইনের শাসন, ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবেন, তিনি তো বিচারপতি, তিনি তো আমাদের সেই শপথ নিয়েই তো আসলে তিনি এই দায়িত্বটি পালন করেন। তারপরে এই সমস্ত প্রশ্ন কেন আসে? এটা আসলে গ্রসলি উনি যেভাবে বললেন, আমি আইনজীবী হিসেবে এইভাবে বলাতে আমার একটু অসুবিধা আছে। পেশাগতভাবে এটা অসুবিধার মধ্যে পড়ি, আমি অসদাচরণের মধ্যেও পড়ে যাব। সেটা হচ্ছে জেনারেলাইজ করা হয়ে যাচ্ছে। এখন যদি স্পেসিফিক্যালি আমি বলতে পারি যে ওই বিচারক তিনি অমুক রাজনৈতিক দলের দ্বারা নির্বাচিত হয়ে তিনি এরকম আদেশ দিচ্ছেন, এরকম স্পেসিফিক্যালি আপনি যতক্ষণ পর্যন্ত অভিযোগ আনতে না পারছেন ততক্ষণ পর্যন্ত এই জেনারেলাইজ করে ঠিক এভাবে বলাটা আসলে কোনোভাবেই সমীচীন হবে না। আমরা দেখছি বিগত বিএনপি সরকারের আমলে এমন অনেক জাজ নিয়োগ পেয়েছেন যাদেরকে তিনি যেটা বললেন যে প্রবাদ প্রতিম, যাদেরকে আমরা হয়তো মিডিয়াতে ভাবে তাদেরকে জানছি না, পাচ্ছি না, কিন্তু অনেক বিচারকই আছেন তাদের বিচার
এবং বিচার করার ক্ষমতা, তাদের যোগ্যতা সবকিছু আসলেই সেরকমই প্রবাদ প্রতিম তুল্যই। কিন্তু আবার উনি যেটা বলছেন যে উনি যদি বিএনপি দ্বারা হন তাহলে বিএনপিকে ফেভার দেওয়া, আওয়ামী লীগকে এরকম করা, এই বিষয়গুলো যদি স্পেসিফিক্যালি আমরা অভিযোগ আনতে না পারি শুধু তাহলে আপনি এভাবে বলা অস্বীকার মুশকিল। করারও তো খুব বেশি সুযোগ আসলে নাই। না, ওই আপনাদের যে বললাম, তত্ত্বাবধায়ক generalize সরকারের কথা করলেই- মনে পড়ে যে সর্বশেষ বিচারপতি আসলে দায়িত্বপ্রাপ্ত হবেন, সেই নিয়ে দেশে কত রাজনীতি হয়ে গেল। এক্স্যাক্টলি। এবং আপনি দেখেন যে বিচার বিভাগের অবক্ষয়ের একটা সূচনা হলো যে যখন দেখা হলো যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন যে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, তো দেখা গেল যে আমার পক্ষের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে হবে, করা হলো কি প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে দেওয়া হলো যেন তার পক্ষের লোকটি তত্ত্বাবধায়ক সরকার। এবং এই যে বিচার বিভাগকে পুরস্কৃত করার যে সাংবিধানিক কু, এটা কনস্টিটিউশনাল কু করা হলো, তখন দেখলো যে এটা তো ভালো জিনিস যে আমি যদি 5টা লোক আমার পক্ষে রাখতে পারি বা আমি যদি অমুককে প্রধান বিচারপতি বানাতে পারি তাহলে তো সে আমার পক্ষে থাকবে। এই যে মেন্টাল সেটআপ, এখান থেকে কিন্তু প্রবলেমগুলোর সূত্রপাত। কিন্তু এই সমস্যার মূলে কি আপনি আসলে নির্বাহী বিভাগকে দোষ দিবেন নাকি বিচার বিভাগকে? এটা তো বিচার বিভাগের কিছু নাই, হ্যাঁ, এটা তো করছে ওনারা তো আসলে সিদ্ধান্ত নির্বাহী নিচ্ছেন বিভাগ না। কিংবা আপনার রাজনৈতিক চিন্তাবিদরা। এটা রাজনৈতিক নো এখানে সমস্যা। আমি তো বারবার করে বলছি, যদি কিংবদন্তি তুল্য বিচারপতি থাকেন, বিচারপতি মুনাইমের মতো বিচারপতি থাকেন, বিচারপতি শাহাবুদ্দিনের মতো বিচারপতি থাকেন, কিংবা বিচারপতি এম.এইচ রহমানের মতো বিচারপতি থাকেন, তারা এরকম তো খুব বেশি হয়ও না, তাইলে তো আপনি নাম বলতে পারতেন না। না, তাতে গুনে গুনে। আমরা তো সেটাই চাই, সেটাই তো আমাদের আকাঙ্ক্ষার জায়গা। তো আমরা মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি সেই আকাঙ্ক্ষা থেকে যে আমাদের দেশে বিচারপতিরা এই রোল মডেল হবেন, আমাদের সমাজের আদর্শ স্থানীয় হবেন এবং তাদেরকে সমাজ অনুসরণ করবেন। কারণ আপনি যত কিছুই বলেন না কেন, আমাদের এখনো পর্যন্ত কিন্তু আজকে পর্যন্ত তার মানে আপনি রাজনৈতিক প্রক্রিয়াকে আসলে ততটা আসলে অবশ্যই রাজনৈতিক প্রক্রিয়া দায়ী। আমরা তো সবাই জানি রাজনীতি একটা রাজনীতি দূষিত হয়ে গেছে, রাজনীতি দুর্নীতিযুক্ত হয়ে গেছে, রাজনীতি পেশি শক্তির দ্বারা আক্রান্ত হয়েছে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু আজকে পর্যন্ত যে কোনো সাধারণ মানুষের কাছে শেষ আশ্রয়স্থল হলো বিচার বিভাগ। আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমি শেষ পর্যন্ত কোথায় যাব? পুলিশের কাছে গেলে পুলিশ আমার কাছে ঘুষ চাবে, আমি রাজনীতি নেতাদের কাছে চলে রাজনীতি নেতা আমাকে আশ্রয় দিবে না। আমার ভরসাস্থল হলো বিচার বিভাগ এখনো। কিন্তু সাধারণ মানুষের কাছে কি আসলে বিচার বিভাগ সেই ভরসা? হ্যাঁ, ভাবতেই তো আমরা নিশ্চয়ই চাই, কিন্তু ধরেন কজ লিস্ট, এই কজ লিস্টে মানুষ দিনের পর দিন অপেক্ষা করে, এমনকি বছরের পর বছর অপেক্ষা করে মামলাটি কজ লিস্ট আনার জন্য। সাধারণ মানুষ এটা আসে না, কিন্তু হঠাৎ করে দেখা যায় রাত 12টার সময়ও রাজনৈতিক স্পর্শকাতর কোনো মামলা চলে আসতে পারে। তাহলে কি আসলে ধারাবাহিকতা কিংবা আইনের যে প্রতিফলন সেখানে কি থাকে? এই প্রশ্নের জবাব নিয়ে আমি ফিরবো, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে একটা মামলা কজ লিস্টে আসার জন্য যেই অপেক্ষা মানুষকে করতে হয়, যেই ভোগান্তিতে পড়তে হয়, এর কারণ কি? এর কারণ আসলে অনেকগুলোই। প্রথম কারণ হচ্ছে আপনার কোর্টের সংখ্যা কম। যে পরিমাণ মামলা আমাদের হয় আর যে পরিমাণ বিচারক আমাদের আছেন সেটি আসলে কোনোভাবেই সংখ্যা অনুপাতে পর্যাপ্ত নয়। আমাদের আরও অন্ততপক্ষে 100 কোর্ট দরকার। এখন কথা হচ্ছে যে কাজ একজন বিচারক হিসেবে প্রতিদিনের কার্যতালিকায় যে পরিমাণ কাজ করা সম্ভব, এবং আমাদের বিচারপতিরা বর্তমানে, আমি প্র্যাকটিশনার হিসেবে নিজের চোখে যা দেখছি, ওনারা হিউম্যানলি ইম্পসিবল মামলাও অনেকে করছেন রীতিমতো। এক একটা বেঞ্চে আপনি ক্রিমিনাল বেঞ্চগুলো যদি দেখেন, মামলার সংখ্যা হচ্ছে বন্ধের আগে আগে যেটা হয় 700-800 করে মামলা। এখন আপনি খুব দ্রুত যদি শোনেন, একটি মামলা যদি 5 মিনিট করেও শোনেন, আপনার 700 মামলা 800 মামলা তো নিশ্চয়ই একদিনে শেষ হবে না। আপনি পরের দিনের তালিকায় আবার ওগুলো চলে আসছে, আবার নতুন মামলাগুলো উঠে যাচ্ছে। এখন একটা কোর্টের পক্ষে এতগুলো ওয়ার্কলোড হিউম্যানলি ইম্পসিবল। কারণ ওনাদের এই শুধু যে কোর্টের কার্যতালিকার যেগুলো থাকে সেগুলো যে বিচার শুনতে হচ্ছে, মামলাগুলো শুনানি করতে হচ্ছে, তা কিন্তু শুধু নয়, এর পরে গিয়ে অফিস আওয়ার শেষ করার পরে ওনাদেরকে আবার জাজমেন্ট লিখতে হচ্ছে। কেউ এমনও আছেন, অনেক বিচারকরা ওনাদের ফাইল সমস্ত নিয়ে বাসায় চলে যান পড়ার জন্য। ওনাদের ব্যক্তিগত লাইফ বলেও কিছু থাকছে না। ওনাদের যে পরিমাণ কাজ দিয়ে আমরা রেখেছি তাতে ওভারবার্ডেন শব্দটা আসলে ওনাদের জন্য খুব কম হয়। যে পরিমাণ বিচারক দরকার, যে পরিমাণ বেঞ্চ দরকার, সেগুলো যদি বাড়ানো না হয়, আমরা যত রকমের মেকানিজম যতই যাই করি না কেন, আসলে বিষয়টা কি শুধু এরকম লোকবলের ব্যাপার? লোকবলের ব্যাপার তো অবশ্যই একটা বড় বিষয়, কিন্তু আমি মনে করি যে এর মধ্যে থেকে আমাদের সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতার মধ্যে যেটা আপনি বলতে চাচ্ছেন সম্ভবত যে দরিদ্র মানুষ, সবচেয়ে ভুক্তভোগী মানুষ
দ্রুত বিচার পাচ্ছে না। যেমন একটা কথা আছে যে বিচার সম্বন্ধে একটা কথা বলা হচ্ছে যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। তো একটা গরিব মানুষ, আমাদের একজন সৎ আইনজীবী হিসেবে স্বীকৃত ছিলেন অ্যাটর্নি জেনারেল আমিনুল হক, মারা গেছেন উনি। তো উনি মামলা করতে গিয়ে একবার কোর্টে বলেছিলেন একটা কথা যে এখানে একটা গরিব মানুষ এসে বিচার পায় না, বছরের পর বছর তাকে ঘুরতে হয়, কিন্তু এরশাদের মতো দুর্নীতিবাজরা এসে এখানে সাথে সাথে কোর্টে বিচার পাচ্ছে। তো ভালো লয়ার যদি আপনি রাখেন, বড় লয়ার রাখতে গেলে আপনার বেশি টাকা লাগবে, ছোট লয়ার লাগলে আপনার কম টাকা লাগবে। ছোট লয়ার যে এবং লয়ার বড় হলে আমি শুনেছি বড় হলে লয়ার যদি আপনার বড় হয় তাহলে কস্ট লিস্টে চলে আসে, উপরে চলে আসবে। কাজেই ওই জায়গাটায় আমার মনে হয় যে বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণ করার পর এই বিচারের মামলা জট কমানোর জন্য অনেকগুলো উদ্যোগ নিয়েছেন এবং তিনি প্রায় বক্তৃতায় বলছেন যে মামলা জটটা কমাতে হবে, কোর্টগুলোকে করতে হবে এবং বেঞ্চ এবং বারের সমন্বয় ঘটাতে বলেছেন। একজন নতুন বিচারপতি আসার পরে তারা কিন্তু প্রত্যেকেই এই কথা বলেন। হ্যাঁ বলেন, আমরা আশাবাদী হতে ইনি চাই। সত্যিকার অর্থে কিছু উদ্যোগ নিয়েছেন, যেটা আমরা দেখছি সেটা হচ্ছে বর্তমান মাননীয় যিনি প্রধান বিচারপতি আছেন তিনি দায়িত্ব নেওয়ার পরে তিনি বলেছেন প্রত্যেকটা কোর্টে এই আদেশটা গেছে যে পুরাতন মামলা যতগুলো আছে সেগুলো আগে শুনানি করতে হবে, নতুন মামলাগুলো পরে। সে অনুযায়ী কিন্তু যে চূড়ান্ত শুনানি যেটাকে আমরা বলি, মামলার চূড়ান্ত শুনানি প্রতিটা বেঞ্চেই, পুরনো মামলাগুলো সিরিয়ালি কিন্তু হচ্ছে। কথার কথা আপনি 2013 সনের কোনো একটা মামলা নিয়ে গেলেন, ওই পার্টিকুলার বেঞ্চে যদি 13 সনের 5টা মামলা থাকে তাহলে আপনার মামলাটা 6 নম্বরে গিয়ে যুক্ত হচ্ছে। হ্যাঁ, আপনি কবে আপনার নাম্বারটা কত, সেই ওনার বেঞ্চে যতগুলো মামলা আছে সেই অনুযায়ী আপনার মামলার নাম্বারটা যদি পরে হয় তাহলে পরে, আগে হলে আপনি আগে স্থান পাচ্ছেন। অর্থাৎ একটা নিয়মের মধ্যে কিন্তু আসছে, কারণ হঠাৎ করে তো আর সবকিছু ওভারনাইট চেঞ্জ হবে না, কিন্তু আমি মনে করি যে এটার চেয়েও বড় জিনিস হলো যে আমার ভোগান্তির মাত্রাটা দেখে যে আমি দরিদ্র মানুষ, আমার প্রবলেমটা অনেক বেশি অ্যাকুইট প্রবলেম। আপনার জমির প্রবলেমের চেয়ে আমার সন্তান একটা বিপদ, এইটার একটা প্রবলেম আছে আপনার এই জায়গাটায় যদি দেখা যায়, এই অ্যাপ্রোচটা কোর্টকে মানে যদি নিয়ে যান priority তাহলে ঠিক একটা করা, সমস্যা গুরুত্ব আছে। বুঝে। প্রায়োরিটি যদি আপনি গরিব আর ধনীর মধ্যে পার্থক্য না, করতে আমি শুরু গরিব আর করেন ধনী তাহলে বলছি না, হবে আমি না। যে না, মামলার কোর্টের কাছে গরিব মামলার পিছনে ধনী প্রায়োরিটি অনুযায়ী আমি মামলার বলতে চাই যে প্রায়োরিটি আজকে অনুযায়ী একটা সমস্যা, ধরেন ফর এক্সাম্পল এমন একটা প্রবলেম দেখা দিল যে এই প্রবলেমটা যদি আজকে সলভ না করে কোর্ট, আগামীকাল আমার ভয়াবহ ক্ষতি হবে। সেগুলো তো স্পেশাল কনসিডারেশনের সেই ব্যাপার থাকে, জায়গাটাতে আমার কোর্টে মনে হয় সেটা যে মেনশন করলে কোর্টের সেগুলো কনসিডার করার সুযোগ থাকেই। সেগুলো যে হচ্ছে না, করছেন না আমাদের কোর্ট, সেটা কিন্তু না। সেগুলো স্পেশাল যেগুলো আপনি কনসিডার, সবার তো আর আর্জেন্সি থাকে না, মানে সব মামলা আর্জেন্ট হয় না। আপনি দেখেন যে প্যারাসিটামলের মামলা আমরা করেছিলাম 92 সালের ঘটনা, 93-94 সালে মামলা হয়েছিল। আমরা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মামলা করেছিলাম এবং সেটা প্রথম মামলা হয়েছে, আমি ছিলাম সেটা বাদী, তানিয়া আমির লয়ার হিসেবে এটা করেছিলেন। সেই মামলার রায় পেয়েছি আমরা এই হাইকোর্টে। আপনার কি মনে হয় না যে প্যারাসিটামল একটা খুব জনস্বার্থ ব্যাপার এবং এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার? সেটা কি আমি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, এটা কি শুধুমাত্র লোকবলের অভাবের কারণে বিলম্ব হয়েছে? এটা কি শুধুমাত্র গুরুত্বহীন বিষয়ের জন্য দেরি হয়েছে? কাজে আমার মনে হয় যে এই জায়গাগুলোতে যদি অ্যাড্রেস করা হয় যে কোনটা সংখ্যাগরিষ্ঠ জনগণের জন্য প্রায়োরিটি ইস্যু, সেই ইস্যুটাকে যদি বিচার তো মানবিক বোধ শূন্য হতে পারে না, বিচারের মধ্যে তো মানবিকতা থাকতে হবে। এবং সেই রকম কি আসলে করার কোনো সুযোগ কি আসলে আছে? সুযোগ, উনি যেটা বলছিলেন যে প্যারাসিটামলের যে মামলাটা, আমি যদি ওটাকে উদাহরণ হিসেবে নিই, ওইটা আসলে মামলাটা রেডি করার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন ছিল না। রেডি করে এখন আমাদের আইনজীবীদেরই উচিত ছিল হচ্ছে কোনো না কোনো বেঞ্চের মধ্যে দেওয়া। 93-94 সনের মামলার নিশ্চয়ই শুনানি হওয়ার জন্য 2015 পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন ছিল না। তো সেটা আমি বলবো যে আমাদের আইনজীবীদের তরফ থেকে নিশ্চয়ই কোনো ধরনের মামলাটা অনেকদিন স্থগিত ছিল। তো হ্যাঁ, স্থগিত ছিল, কিন্তু ওখান থেকে যে আবার নিয়ে আসা, বেঞ্চে নিয়ে আসা বা রিকল করা, এই বিষয়গুলো তো আমরা তো বিচার বিভাগ বলতে কিন্তু শুধুমাত্র বিচারপতিদেরকে বুঝাই না, আমরা বুঝাই যে আইনজীবী, বিচারপতি এবং যারা সামগ্রিকভাবে আমরা জিনিসটাকে বুঝি। এই ধরনের মামলা টামলাগুলি তো আছেই, সঙ্গে সঙ্গে থাকে কিন্তু নানান ধরনের রেট, লিগ্যাল নোটিশ, তাই তো? আমি একটু বলতে চাই যে গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে উকিল নোটিশ দেওয়া হয়েছে। তিনি লাভজনক পদে থেকে আসলে সংসদ সদস্য পদে থাকতে পারেন কিনা, তো এটা আসলে কতখানি গুরুত্ব সহকারে নিতে পারে, বা এই ধরনের লিগ্যাল নোটিশ আসলে অসংখ্য আসে, শেষ পর্যন্ত কতটুকু গুরুত্ব পায়? আপনি যদি সংবিধানের 66-র চ অনুচ্ছেদটা একটু দেখেন, সেখানে কিন্তু একটা কথা বলা আছে, আমি একটু পড়ে শোনাই সবার সুবিধার জন্য। আইনের দ্বারা এইটাতে বলা হচ্ছে যে কোন কোন পরিপ্রেক্ষিতে আসলে একজন সংসদ সদস্য তার সংসদ সদস্য পদ হারাতে পারেন, তার বিধানগুলো সব বলা আছে 66 অনুচ্ছেদে। তার 66-র 2-এর চ,
সেখানে বলা হচ্ছে আইনের দ্বারা পদাধিকারীকে অযোগ্য ঘোষণা করিতেছে না এমন পদ ব্যতীত তিনি প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন। যদি লাভজনক পদে তিনি অধিষ্ঠিত থাকেন প্রজাতন্ত্রের কর্মে, তাহলে তিনি সংসদ সদস্য পদ হারানোর জন্য বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। এটা উনি এই যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্যতা, এটি যখন আপনি নির্বাচিত হয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার ওই পোস্টটি কন্টিনিউ করার ক্ষেত্রে এটা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে এখন সেটা আমাদের এখানে সংবিধানের যে ব্যবস্থাটা আছে এটা আসলে সংসদের হাতে সরাসরি ক্ষমতাটা নেই, ক্ষমতাটা আছে হচ্ছে নির্বাচন কমিশনের কাছে। আপনারা জানেন কিছুদিন আগেই লতিফ সিদ্দিকীর ক্ষেত্রে এই একই রকমেরই একটা অভিযোগে ওনারও সংসদ সদস্য পদ বাতিলের পরে উনি নিজে বিচারটা গেছে। থেকে উনি পরে পদত্যাগ তিনি করে নিজে নিয়েছেন। থেকে পদত্যাগ করেছিলেন। তো এইভাবে হয়তো সংসদের কাছে যদি পরবর্তীতে কোনো অভিযোগ যায়, লিখিত অভিযোগ দেয়, তাহলে তিনি সেটাকে যদি মনে করেন যে যথার্থ মনে করেন যে এটা নির্বাচন কমিশনের কাছে রেফার করবেন, তাহলে সেটা নির্বাচন কমিশন পরবর্তীতে সিদ্ধান্ত নিতে পারে। না মানে এই লিগ্যাল নোটিশের পরে এটি কাউকে না কাউকে আসলে আবার সংসদের উদ্যোগ নিয়ে সংসদের কাছে একটা লিখিত অভিযোগ তাকে পাঠাতে হবে। সেক্ষেত্রে আসলে স্পিকারের এরশাদ কি কাছে। সদস্য পদ হারাতে পারেন? এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, এরশাদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে যে লিগ্যাল নোটিশটি দেওয়া হয়েছে, যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনই বলা মানে এরই মধ্যে বলে দেওয়া হয়েছে যে এটি সংক্ষুব্ধ ব্যক্তি আসলে আদালতে যেতেই পারেন। তো সেই ক্ষেত্রে আসলে একটি রাজনৈতিক দলের একজন মানে নেতা আসলে এই লিগ্যাল নোটিশটি এনেছেন, এখানে রাজনীতির অন্য কোনো মারপ্যাচ কি আছে? আমার তো মনে হয় যে এরশাদ সাহেব সবসময়, আমি একটু ব্যাপারটা অন্যভাবে দেখি, এরশাদ সাহেব সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন, সমালোচিত হয়ে, আলোচিত হয়ে, প্রশংসিত হয়ে, যেভাবেই হোক। এবং এই যে লিগ্যাল নোটিশটা, এটার পিছনে ওনার হাত আছে কিনা, আলোচনায় আসার জন্য ওনাকে নিয়ে একটু আলোচনা হোক সেটার জন্য উনি করেছেন কিনা আমাদেরকে এটা গবেষণা করে দেখতে হবে। তাছাড়া আপনি দেখবেন যে উনি তো এই যে সংসদ থাকবেন এরকম পদত্যাগ তো উনি নির্বাচন যে হলো, এই নির্বাচনের আগে উনি বললেন নির্বাচন করবেন, তারপরে বললেন নির্বাচন করবেন না, তারপরে বললেন উনি নির্বাচন যদি করতে হয় তাহলে পরে উনি সুইসাইড করবেন। এত নাটক টাটক করে আবার আমরা দেখি যে প্রতি 3 মাসে একবার অন্তত উনি বলেন যে আমার মন্ত্রীরা পদত্যাগ করবে। উনি কিন্তু লাভজনক একটা পদে নিয়ে আছেন। 3 মাসে একবার, এটা ভালো বলেছেন। এরশাদ সাহেবের কথায় আমরা বিশ্বাস রাখতে পারি না। উনি সকালে যেটা বলেন বিকেলে সেটা ভুলে যান, আবার বিকেলে যেটা বলেন পরের দিন সেটা উল্টো বলেন। বিষয়টি আসলে এত সিম্পল নাকি তার অন্য কোথাও আমার মনে হয় না যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার মনে হয় না খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি যদি 82 সাল থেকে এরশাদ সাহেবকে ট্র্যাক করে দেখেন যে ওনার এরকমই উনি করেছেন। উনি একটা মসজিদে যাবেন জুমার নামাজ পড়তে, তো 7 দিন ধরে মসজিদ রেকি করেছে, তখন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ছিল, রেকি করা হয়েছে, এ করা হয়েছে। উনি যে বললেন যে কালকে রাত্রে আপনি স্বপ্ন দেখেছি, আজকে আমি মসজিদে আসলাম নামাজ পড়তে। কাজেই ওনার বিশ্বাসযোগ্যতা যে মাত্রায় চলে গেছে, তো জনগণ এই যে কল্যাণ পার্টি না কারা বোধহয় ইলিগাল নোটিশটা দিয়েছে, এটাও আর একটা এরকম আলোচনায় আসার জন্য। আইনের দিক থেকে তো আসলে এটার একটা ভিত্তি তো আছে, কারণ লাভজনক পদের থেকে আপনি যেটা ব্যাখ্যা করলেন, লাভজনক পদের থেকে আসলে সংসদ সদস্য থাকা যায় না, তাই না? যাবে না। ওই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা যেটা বলছিলাম যে বিচারপতিদের প্রসঙ্গে যখন আসছিল, সেই ওই একই থিওরিতেই আসলে যায় না। কারণ রাষ্ট্রের আপনি একটি পদের মধ্যে থাকছেন যেখান থেকে আপনি রেমুনারেশন পাচ্ছেন, আবার আপনি সংসদ সদস্য হিসেবেও থাকছেন, সেখান থেকেও কিন্তু আপনি এক ধরনের রেমুনারেশন পাচ্ছেন না। রেমুনারেশন দেওয়ার জন্য সেখানে 1986 থেকে আবার আলাদাভাবে আছে। বিশেষ দুটো যেটা হচ্ছে যে র্যাঙ্ক এন্ড স্ট্যাটাস অফ এ মিনিস্টার, তো একজন যদি সংসদ সদস্য অফিস অফ প্রফিটের কথা যেটা, কিন্তু এইখানে আমার যেটা মনে হয়, এটা আমার ব্যাখ্যা, উনি আইনজীবী, উনি ভালো ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু আমার যেটা, আমি সাধারণ নাগরিক হিসেবে যেটা দেখি যে একজন মন্ত্রী যখন মন্ত্রী হন, ইনি তো মন্ত্রীর মর্যাদায় মন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং অবৈতনিক কিন্তু কথাটা আছে। হ্যাঁ, কাজেই তখন আর ঠিক লাভজনক বলা যাবে না যদি র্যাঙ্কিংটা মন্ত্রীর সেইভাবে অফিস অফ প্রফিট না। উনি ওনার একটা পরিচয় দরকার, ওনার আইডেন্টিটি দরকার। উনি রাষ্ট্রপতি ছিলেন, এই আইডেন্টিটি ওনার যথেষ্ট না। না, কিন্তু উনি তো এখান থেকে বেতন ভাতা না, ওনার বিশেষ দূত উনি অবৈতনিক। অর্ডারটা বলে উনি হয়েছেন। উনি যেমন
না, 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 কে বলেছে যেমন এটা ইকবাল সোবহান অবৈতনিক? চৌধুরী, ইকবাল ভাই যেমন অবৈতনিক উপদেষ্টা। না, 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 হোসেন মোহাম্মদ এরশাদ অবৈতনিক না। জি, অবৈতনিক, মন্ত্রীর মর্যাদায় অবৈতনিক, আমি জেনে বলছি। আচ্ছা, উনি মন্ত্রীর মর্যাদায় অবৈতনিক, উনি একজন বিশেষ দূত মন্ত্রীর মর্যাদায়, এজন্য উনি কোনো বেতন ভাতা নেবেন না। তাহলে ঠিক কাজে এটা অফিস অফ প্রফিট না। প্রফিট বলা হচ্ছে যে লিগ্যাল নোটিশটা আপনি তাহলে এটি পরবর্তীতে করা হতে পারে, কিন্তু শুরুতে উনি বৈতনিকই ছিলেন না। উনি শুরুতে বৈতনিক ছিলেন কিনা কিন্তু আমি অর্ডারটা আমি জানি যে উনি একজন বিশেষ দূত, যেমন ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, কিন্তু অবৈতনিক। সো এই একই রকম ভাবে উনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত মন্ত্রীর মর্যাদায়, কিন্তু ওনার কোনো বেতন ভাতা নির্ধারিত নাই। কারণ আমাদের যে আমার জানা মতে এরশাদ এই বিশেষ দূত হিসেবে গাড়ি পেয়েছেন, সিকিউরিটি পেয়েছেন, অফিস পেয়েছেন। বিশেষ মন্ত্রীর মর্যাদা, মন্ত্রীর যে র্যাঙ্ক এন্ড স্ট্যাটাস, মন্ত্রীর যে প্রোটোকল গুলো পায়, যখন আপনি একজনকে মন্ত্রীর মর্যাদা দিবেন, একজন উপদেষ্টা কিন্তু মন্ত্রী নন। আপনি যদি দেখেন গহর রিজভী স্যার, উনি মন্ত্রী নন, বা তৌফিক ইলাহি স্যার, এস টি ইমাম সাহেব, উনি কিন্তু ওনারা কিন্তু কেউ মন্ত্রী নন, কিন্তু ওনারা মন্ত্রীর মর্যাদায়। সো ওনারা ইকুয়াল ইয়েগুলো পান, একটা বাড়ি পান, একটা গাড়ি পান। একজন মন্ত্রী যে মর্যাদাগুলো ভোগ করেন, সেই মর্যাদাগুলো কিন্তু তাকে দিতে হবে, ওই প্রোটোকল দিতে হবে, তাকে ওই সিকিউরিটি দিতে হবে, ওটা পেতে হবে। সো সেইটা অফিস অফ প্রফিট কিনা সেটা আইনের ব্যাখ্যার বিষয়। কিন্তু আমি মনে করি যে এটা এই সময় দেওয়া হয়েছে, এটার মানে ওইরকম কোনো যৌক্তিক বা নাই, ভিত্তি বা ওইরকম। অনেকদিন ধরে তার কিন্তু খুব বেশি কথাবার্তা, আলাপ আলোচনাও খুব বেশি, একটু নীরবেই আছেন। কারণ একটু সরব করার জন্য, মানে আপনি তাকে আরেকটু সরব করার সুযোগ করে দিলেন কিনা সেটাও একটা দেখার বিষয়। আসলে কি তাই? এখন আসলে সামনে কুরবানি আছে, এটা গতকাল সারাদিনই খুব আলোচনায় ছিল যে আসলে এইবার কুরবানির পশুর সংকট দেখা দিবে কিনা, ভারত বন্ধ করেছে, ফলে চাহিদা মতো আসবে কিনা। আবার সিটি কর্পোরেশন থেকে প্রায় 550 মতো জায়গা নির্ধারণ করা হয়েছে যেখানে পশু জবাই করা হবে, কোরবানি করা হবে। এটা একটা নতুন দিক, মানুষের কাছ থেকে কি সাড়া পাবে এমনটা মনে হয়? দেখুন, আমি এই প্রসঙ্গে একটা আমি বইয়ের কথা রেফারেন্স দিতে, যে 20 গ্রামের গল্প বলে একটা গবেষণা নিবন্ধ বেরিয়েছে। এটা ব্র্যাকের উদ্যোগে করা হয়েছে, ডক্টর মাহবুব হাসান স্যার এটা লিখেছেন আরেকজন সহযোগীকে নিয়ে। 20টা গ্রাম 40 বছর আগে কেমন ছিল এবং 40 বছর পর কি পরিবর্তন হয়েছে, এবং বাংলাদেশের যে মানুষের যে অফুরন্ত প্রাণ শক্তি, বাংলাদেশের মানুষের যে নিজে পায়ে দাঁড়ানোর যে অদম্য স্পৃহা, সেটা ফুটে এসেছে। কাজেই 20 বছর আগে যদি বলতেন যে ভারতীয় গরু না আসলে বাংলাদেশে কি হবে, কি সংকট হবে, সেটা একটা সংকট বা উদ্বেগের কথা হতো। আমাদের যে বাংলাদেশের যে গত 40 বছরে আমরা যে কৃষি ক্ষেত্রে আমরা হাঁস মুরগি লালন পালন, গরু ছাগল লালন পালনে যেটা করেছি, আপনি জানেন যে মিট উৎপাদনে বাংলাদেশ 3য় বৃহত্তম দেশ। কাজেই আমরা আমাদের কাজে আমাদের কোনো সমস্যা আসলে সমস্যা না। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এর মধ্য দিয়ে আমরা শেষ করছি আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।